মাননীয় সভাপতি এবং মঞ্চে উপস্থিত সুধীবৃন্দ এবং আজকের সভায় যারা আছেন শ্রোতা হিসেবে, তাদের সকলকে যথাযোগ্য মর্যাদা সম্মান জানিয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে হাজির করতে চাই। আজকের এই সভার কি কারণ, উদ্দেশ্য, সেসব তো ইতিমধ্যে ঘোষিত, সবাই সেটা আমরা জানি। স্ট্যান স্বামী তাঁর হত্যাই বলা উচিত, তার প্রতিবাদ, এটা একটা কারণ। স্ট্যান স্বামীর মতো আরো যারা সাজানো মামলায় এখন পর্যন্ত বন্দী আছেন, তাদের মুক্তির দাবি, এটি আরেকটি দাবি, এটি আরেকটি কারণ। এবং তৃতীয় কারণ, এই প্রথম দুটো কারণের সঙ্গে সঙ্গে যেটা গুরুত্ব খুবই জোরের সঙ্গে উচ্চারণ করা দরকার বলে আমার মনে হয়, সেটা হচ্ছে এই যে একটু আগেই আপনারা শুনলেন স্যার এখানে ওর যে বিখ্যাত চিঠিটি আপনাদের সামনে তর্জমা করে পড়ে শোনালেন, তার থেকেও বুঝতে পারা যাচ্ছে যে স্ট্যান স্বামীর যা বক্তব্য ছিল, যে কারণে তাকে হত্যা করা হলো, সেই বক্তব্যের সঙ্গে আমাদের যথাসাধ্য গলা মিলিয়ে চিৎকার করার প্রস্তুতি তা খানিকটা নিতে পারে, এইটা তৃতীয় কারণ। এবং এইটা খুবই জরুরি কারণ। শুধুমাত্র তাকে স্মরণ করার মধ্যে দিয়ে তার সঙ্গে ঘোর অন্যায় হয়েছে এ কথাটাকে বারবার উল্লেখ করার মধ্যে দিয়ে সব কাজ ফুরিয়ে যাবে না। স্ট্যান স্বামী কে ছিলেন, তার যদি কোনো একটা বায়োগ্রাফি তৈরি করবার চেষ্টা করা হয়, যা করার ক্ষমতা আমার নেই, আমি সে চেষ্টাও করবো না, কিন্তু গোটা দেশের সামনে, পৃথিবীর সামনে এমন ভাবে উপস্থাপিত করা হয়েছে এখন যে স্ট্যান স্বামী ছিলেন একজন ভয়ানক কমিউনিস্ট। ভয়ানক, এমন ভয়ানক কমিউনিস্ট যে তার সম্পর্কে যে সমস্ত কাগজপত্র এনআইএ তৈরি করেছিলেন, খবরের কাগজ থেকেই জানা, আমার তো সেই সব কাগজ দেখার সুযোগ হয়নি, সংবাদ মাধ্যম থেকেই জানা। তাতে মনে হবে যে তিনি শেষ পর্যন্ত ভারতবর্ষের যে রাষ্ট্রীয় কাঠামো তাকেই সম্পূর্ণ ছুঁড়ে ফেলবার জন্য, ধ্বংস করবার জন্য যে গভীর একটা ষড়যন্ত্র, তাতে যুক্ত ছিলেন। মাওবাদীদের সঙ্গে তার একটা ভয়ঙ্কর যোগাযোগ ছিল। মহারাষ্ট্র এবং গোটা দেশ, তার নির্বাচিত সরকার, তাকে উৎখাত করবার জন্য যারা যারা যুক্ত আছেন তাদের একজন বা তাদের সঙ্গে সহমর্মিতা দেখিয়েছেন স্ট্যান স্বামী, এই বলা হয়েছিল। স্ট্যান স্বামী কি সত্যি একজন কমিউনিস্ট ছিলেন? ঘোষিতভাবে তো স্ট্যান স্বামী কমিউনিস্ট ছিলেন না। সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষত অংশগ্রহণ করেছেন তেমনও নজির নেই। স্ট্যান স্বামী সারা জীবনের একটা বড় অংশ ব্যয় করেছেন আমাদের দেশের যাদেরকে আদিবাসী বলে আমরা চিহ্নিত করি সচরাচর। এই আদিবাসী চিহ্নিতকরণের মধ্যেও একটা খুব গোলমেলে ব্যাপার আছে, কিন্তু সেসব অন্য প্রসঙ্গ থাক। যারা আমাদের দেশের সবচাইতে অত্যাচারিতই বলা যায়, পিছিয়ে পড়ে, খুব পিছিয়ে থাকেন, আছেন, রাখা হয়েছে, নানাভাবে শোষিত, নানাভাবে বঞ্চিত, এদেশের সাধারণ অধিকার থেকে যাদেরকে নানা অছিলায় দূরে রাখা হয়েছে, স্ট্যান স্বামী তাদের পাশে থাকবার, শারীরিকভাবে, মানসিকভাবে, এটি চেষ্টা করেছেন বহু বছর যাবত, দশকের পর দশক। যার ফসল হতে পারে যে চিঠিটি আপনারা পড়ে একটু আগে শুনলেন, সেই চিঠির মধ্যে তার পরতে পরতে, ছত্রে ছত্রে সেই পাশে থাকবার, সঙ্গে থাকবার, সহমর্মিতা জানানো চিহ্ন তা খুঁজে পাওয়া যাবে। এই আমাদের দেশে যারা সবচাইতে অপমানিত, সেই অপমানিত মানুষের সঙ্গে তাদের অপমানে তাদের সমান হওয়ার চেষ্টা করেছিলেন স্ট্যান স্বামী। অপমানের সমান। আপনাদের মনে পড়বে রবীন্দ্রনাথের লাইনের কথা, গানের কথা, কবিতার কথা। আর যদি অপমানে সবচেয়ে পিছিয়ে থাকা, সবচেয়ে পীড়িত, সবচেয়ে প্রান্তীয় মানুষের সমান হওয়ার কথা যদি কেউ ভাবেন, এক অর্থে
তিনিও খানিক কমিউনিস্টের মতোই তো চিন্তা করেন। পথ আলাদা, রাস্তা আলাদা, ঘোষণা আলাদা, মূল দর্শন আলাদা, বস্তুবাদ থেকে অনেক দূরবর্তী, কোন সন্দেহ নেই। জেসুইট পাদ্রী, কি করে তিনি ভয়ানক রকম তীব্রভাবে ঘোষিত বস্তুবাদী হবেন? তা তিনি নিশ্চয়ই নন। কিন্তু এই অপমানের সমান হওয়ার অধিকারে পীড়িতের, নির্যাতিতের, নিপীড়িতের, লাঞ্ছিতের, সেই অর্থে তিনি আমাদের রাষ্ট্রের কাছে কখনো কখনো কমিউনিস্টের মতন বিপজ্জনক বলে চিহ্নিত হয়েছেন। কেন অপমানে ওদের সমান হবে? কেন প্রান্তীয় মানুষের অপমানকে নিজের অপমান বলে মনে করবে? সংবিধানের 5th শিডিউল, তাতে যেসব কথাবার্তা লেখা রয়েছে, আদিবাসীদের যে সমস্ত অধিকারের কথা লেখা রয়েছে, বনাঞ্চলের সম্পর্কে যে সমস্ত বক্তব্য রয়েছে, সেগুলোকে কেবল বাস্তবায়িত করার জন্য একজন মানুষ কথা বলছেন, তাতেই তিনি রাষ্ট্রের কাছে, সরকারেরও কাছে খানিক নিশ্চিতভাবে বিপদ, থ্রেট বলে চিহ্নিত করেন। তাহলে কি এরকম প্রশ্ন আমরা তুলে ফেলতে পারি? আমি জানি না, এরকম কথা কি আমরা বলতে পারি? তাহলে আমাদের সংবিধান সেইটাই কি কার্যত আমাদের সরকারের হাতে সবচেয়ে বেশি অরক্ষিত? সংবিধানকেই তো বাস্তবায়িত করবার কথা বলছেন। সংবিধান মোতাবেকই তো একজন মানুষের ঘোষিত যা অধিকার থাকার কথা তাকেই বাস্তবায়িত করার কথা বলছেন। আর যিনি কথা বলছেন তাকে যদি রাষ্ট্রের হাতে শেষ পর্যন্ত খুন হয়ে যেতে হয়, তাহলে পরোক্ষে এই প্রশ্নই উঠে পড়ে না যে এই সংবিধান তাহলে রাষ্ট্রের হাতে, বর্তমান যে রাষ্ট্রের চেহারা আছে তার হাতে যথেষ্ট সুরক্ষিত নয়। স্ট্যান স্বামীর মৃত্যু এই প্রশ্নটা আরেকবার তুলে দিয়ে গেল, এবং তিনি শেষ পর্যন্ত ভাবেননি যে এরকমটা ঘটবে, তাও নয়, তিনি জানতেন, প্রত্যাশা করছিলেন যে এরকমই কিছু ঘটতে চলেছে। তাতে পিছু হটেননি, পিছন ফিরে তাকাননি, কম্প্রোমাইজ করেননি। ভীমা কোরেগাঁও সেই 1818 সালের ঘটনা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে, তাদের হয়ে, তাদের দ্বারা অ্যাপয়েন্টেড হয়ে একদল উপজাতির মানুষ, তথাকথিত কোট আনকোট উপজাতি বলে যাদেরকে চিহ্নিত করার রেওয়াজ রয়েছে আমাদের দেশেরই মানুষ, তারা পুরো জাতি নন, খানিক জাতি, কম জাতি। অপমানের কত রকম ধরন আমরা প্র্যাকটিস করেছি, আমরা আয়ত্ত করে রেখেছি আমাদের দেশে। উপজাতি বলা এটা আর একটা ধর্ম। তো সেই রকম তথাকথিত উপজাতির মানুষ, তাদের সঙ্গে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের লড়াই, সেই লড়াইতে তাদের জয়, জিত, এবং তাকে কেন্দ্র করে একটি জয়স্তম্ভ, সেই বিশেষ স্তম্ভের কাছে প্রতি বছর জানুয়ারি মাসের 1 তারিখে সেই বিশেষ পেশোয়া বাজিরাওয়ের, দ্বিতীয় বাজিরাওয়ের বিরুদ্ধে লড়াইয়ের যে চিহ্ন, স্মারক, তাতে নিজেদের সম্মান, তাদের উপরে ঘটে চলা বছরের পর বছরের বঞ্চনা, অপমান, তার একটা পাল্টা জবাব দেওয়া গেছে মনে করতেন সে মহার উপজাতি তথাকথিত কোটাঙ্কট সেই গোষ্ঠীর মানুষেরা। সেইটাকেই স্মরণ করবার জন্য মিলিত হন ভীমা কোরেগাঁও নামক ওই জায়গায়, ওই স্থানে। অস্পৃশ্যতার হাত থেকে বাঁচবার লড়াই যারা করেন, যাদেরকে লড়তে হয়, জাতের নামে নানা রকমের বজ্জাতির বিরুদ্ধে লড়াই করে যাদেরকে টিকে থাকতে হয়, তাদেরই আসলে ওই লড়াইটাকে তারা ওইভাবে করতে চান, দেখতে চান। এটাই একমাত্র দেখা নয়, নিশ্চয়ই আরো নানা রকম ইতিহাসের ন্যারেটিভ থাকে, আপনারা জানেন, আর নানা রকম ভাবে ইতিহাসকে দেখা যায়, কিন্তু ওরা ওইভাবে দেখেছেন। তার মধ্যে খুব অন্যায় আছে তা আমি মনে করি না। 2018 সালের এইরকম 1 তারিখের বিখ্যাত একটি সমাবেশে আচমকা আক্রমণ হয়। কি কারণে? ভীমা কোরেগাঁও মামলার সঙ্গে স্ট্যান স্বামীকে জুড়ে দেওয়া হলো কেন? কোথা থেকে? কি উৎস তার? সেই ঘটনায়, সেই উৎসবের দিনে 2018 সালে অনেকের অভিযোগ থাকে, তার মধ্যে একজন ছিলেন বাবা সাহেব আম্বেদরাও, তাঁরই অধস্তন প্রজন্মের এক মানুষ প্রশান্ত আম্বেদকর, তাঁরও ছিল অভিযোগ যে ওই বিশেষ সমাবেশে শেষ পর্যন্ত হিন্দুত্ববাদীদের, অত্যন্ত তীব্র আকারা হিন্দুত্ববাদীদের একরকম আক্রমণ হয়, তাতে একজন মারা যান, অনেকে আহত হন, তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলাকে কেন্দ্র করে, সেই অনুসন্ধানকে কেন্দ্র করে অগ্রসর হতে হতে তারপরে আচমকা উঠে আসে আরো কতগুলো নানান খবর, তথ্য। রাষ্ট্র
আবিষ্কার করে, কারো কারো অভিযোগের ভিত্তিতে আবিষ্কার করে যে ওই তারিখের কিছু আগে ডিসেম্বর মাসে পুনে শহরের একটি বিশেষ সমাবেশে এমন কতগুলো কথাবার্তা কেউ কেউ বলেন, উস্কানিমূলক কথাবার্তা, যাতে শেষ পর্যন্ত ওই ভীমা কোরেগাঁও নামক ওই বিশেষ জায়গার ওই সংঘাত সংঘর্ষ তা ইনস্টিগেটেড হয়, তা আসলে তাতেই শেষ পর্যন্ত তার ভিত্তিতেই উস্কে ওঠে। ফলে আসল অভিযোগ হওয়া উচিত, আসল শাস্তি হওয়া উচিত ওই পুনা শহরের এলগার পরিষদের যে সমাবেশ, তাতে যারা যারা ভাষণ দিয়েছিলেন, কথা বলেছিলেন, তাদেরই শাস্তি হওয়া উচিত। এই ছিল মূল ষড়যন্ত্র। এবং সেই ষড়যন্ত্রের পরে প্রথমে মহারাষ্ট্রের পুলিশে তদন্ত করছিলেন, মুম্বাই পুলিশ তদন্ত করছিলেন, পুনের পুলিশ তদন্ত করছিলেন, পরে ধাপে ধাপে অনেক ধাপ আছে, তার অত সময় নেই আমার এখন বিস্তারিত বলবার। ধাপে ধাপে শেষ পর্যন্ত এই মামলার অধিকার চলে যায় এনআইএ এর হাতে। তারপর একের পর এক ষড়যন্ত্রের তত্ত্ব আবিষ্কৃত হতে থাকে এবং শেষ পর্যন্ত ওই যে হিন্দুত্ববাদীদের আক্রমণে মহারাষ্ট্রের দলিত সম্প্রদায়ের প্রচুর মানুষ আহত হলেন, যেটা মূল ঘটনা, যাকে কেন্দ্র করে অভিযোগ, তার থেকে শেষ পর্যন্ত ঘটনার মোড় ঘুরে গেল সম্পূর্ণ উল্টো দিকে। ঘুরে গিয়ে কি দাঁড়ালো এই যে শেষ পর্যন্ত রাষ্ট্রকে পাঞ্চাল করবার জন্য, রাষ্ট্রকে ডিস্টেবিলাইজ করবার জন্য, এমনকি প্রধানমন্ত্রীকেও ক্ষমতাচ্যুত করবার জন্য, তারও নাকি থ্রেট ছিল, মানে তাকেও আক্রমণ করা হতে পারত, এমন কতগুলো ষড়যন্ত্র পরিকল্পনা করেছিলেন ওই এলগার পরিষদের সভায়। জানুয়ারি মাসের 1 তারিখ 2018 সাল, তার দিন কতক আগে ছিলেনই না, অনুপস্থিত ছিলেন, শোনা হয়নি। আরো অনেকে অনুপস্থিত ছিলেন, তাদেরকেও শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। যে 16 জন, তাদের অনেকেই উপস্থিত ছিলেন, আবার কেউ কেউ ছিলেন। কি বলা হয়েছিল সেই সভায়? দলিতদের উপরে আক্রমণের যে দীর্ঘ লম্বা ইতিহাস আছে আমাদের দেশে, মহারাষ্ট্র আছে, তার বিরুদ্ধে কথা বলা হয়েছে। অস্পৃশ্যতার বিরুদ্ধে কথা বলা হয়েছিল। মানুষের জাতি পরিচয়কে মাথায় রেখে যে অপমান, অসম্মান, তার বিরুদ্ধে কথা বলা হয়েছিল। ভীমা কোরেগাঁওয়ের লড়াইয়ের মধ্যে দিয়ে মহান জাতির মানুষজন তারা যে সম্মান অনুভব করেন, তাকে সসম্মানে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই ছিল অপরাধ। কিন্তু আমরা সবাই জানি যে একটা ফ্যাসিস্ট গোত্রের রাষ্ট্র কাঠামো সবসময় চেষ্টা করে যে তার অধিবাসীদের মধ্যে, তার নাগরিকদের মধ্যে সবসময় একটা আতঙ্কের পরিবেশ বজায় যাতে আমি খুব থ্রেটেন, যে কোনো মুহূর্তে আমাকে আক্রমণ করা হতে পারে, আমি ভীত, সন্ত্রস্ত, আমার দেয়ালে পিঠ থেকে গেছে। ফলে তাকে বারবার ষড়যন্ত্রের তত্ত্ব আবিষ্কার করতে হয়। এই মারতে আসবে, এই আক্রমণ করবে, এই ঘর ছাড়া করবে, এবং তার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। কি করে? না এইরকম করে, লাগাতার ধরপাকড় করে, আইনের তোয়াক্কা না করে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে। এমনকি 84 বছর বয়স্ক মানুষ, তাকে বলছিলেন স্যার একটু আগে, পার্কিনসন রোগে তিনি আক্রান্ত, হাত কাঁপে, জল খেতে পারেন না, ওষুধ খেতে পারেন না। তার আরেক সহকর্মী, তার চশমা ভেঙে গিয়েছে জেলের মধ্যে, একটা চশমা, একটা বিকল্প চশমার জন্য আবেদন করেছেন, না চশমা দেওয়া হয়নি। স্যামসামিকে ওই স্ট্র পাঠানো হয়নি, চামচে করে জল খাওয়া যেতে পারে এমন খাবার চামচ দেওয়া হয়নি। এনআইএ বলেছে আমাদের কাছে নেই। কতদূর নির্লজ্জ হতে পারে একটা সংস্থা। স্যামসামি জানতেন, গ্রেপ্তার হওয়ার 2 দিন আগে মেসেজে স্যামসামি তাই উল্লেখ করেছিলেন, বলেছিলেন, আমি পরে দেখাই আপনাদেরকে 2 লাইন, বেশিক্ষণ সময় নেব না।